আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া ভীষণ রকম উত্তাল, স্পেশালি বাংলাদেশের ইসলামী ধারা এবং কওমি ধারার রাজনৈতিক দুটি প্রভাবশালী দল, বাংলাদেশ খেলাফত মজলিস, যেটার সাথে আমি জড়িত, এবং পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দুই দলের কিছু বিষয় সামনে আসে এবং যেই সামনে আসার থেকে আসলে চরম একটা উত্তেজনা তৈরি হয়। তো ব্যাপারটা যেটা ছিল যে 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির তিনি একটি উক্তি করেন। সেখানে তিনি বিএনপি, জামাত এবং বাংলাদেশ খেলাফত মজলিস কাউকেই আসলে জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার মানতে নারাজ। তো এই রকম একটা কথা উঠে আসে এবং সেখান থেকে আসলে বিতর্কের জন্ম হয়। পরবর্তীতে আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব সেই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেন এবং এরপরে দুই দলের কর্মীদের মধ্যে কথার বেশ বিতর্কতাল অবস্থা তৈরি হয়েছে। তো আমার আসলে এটা নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো কিছু সত্য আসলে জানা প্রয়োজন, সেই জায়গা থেকে এই ভিডিওটি করা। দেখেন, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, নতুন ফ্যাসিজম মুক্ত একটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ কিন্তু আপনি যদি শুধু মনে করেন যে জুন, জুলাই, আগস্টের উত্তাল দিনগুলোর মাধ্যমেই এসছে, ব্যাপারটা কিন্তু এরকম না। হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাতে আসলে একদিন দুই দিনের প্রচেষ্টা না। এটা আপনি খেয়াল করে দেখেন, সেই হেফাজতের শাপলা চত্বর, সেই সময়ের সাধারণ মানুষের অংশগ্রহণ, এটা কিন্তু ছিল। একদিকে আমাদের কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল যে ব্লগাররা, তাদের ব্যাপারে, পাশাপাশি হাসিনার জুলুমের কারণে সাধারণ মুসলিমরা যখন অতিষ্ঠ, তখন তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর একটা সুযোগ ছিল এই শাপলা, এবং তার ঠিক 2 মাস আগে হেফাজতের আরেকটা কর্মসূচি ছিল। তো সেই জায়গাগুলোতে এটা বললাম একটা। আমি আপনাকে আরেকটু পিছনে নিয়ে আসি। আপনি মানেন আর না মানেন, একদম সত্য কথা হচ্ছে যে গত 15 থেকে 17টা বছর বিএনপির অনেক নেতা, তৃণমূল বলেন, বিভিন্ন জায়গার নেতা, তারা ঘর ছাড়া, মামলা হামলা করে তাদের পরিবারকে কত ভাবে যে দমন পীড়ন চলেছে, এই বিষয়ে নিঃসন্দেহে আপনাকে মেনে নিতে হবে। এবং তারা কেউ উবার পাঠাও চালিয়ে ঢাকায় কোনো মতো জীবনযাপন করেছে, যে আবার ঢাকায় যদি তাদেরকে খোঁজা হয় তাহলে আবার অন্য জায়গায় গিয়েছে, বিভিন্ন খেতে খামারে আশ্রয় নিয়েছে, লুকিয়ে থেকেছে। গত 17টা বছর তারা এইভাবে দিন অতিবাহিত করেছে এবং এটা সত্য। এই যে কষ্ট, এই যে মজলুম ছিল তারা, এটা আপনি যদি অস্বীকার করেন তাহলে আসলে এটা বড় ধরনের, আমার মনে হয়, নৈতিক বিপর্যয় ছাড়া আর কিছুই না। একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি যে লন্ডনে গিয়েছেন, তার আগে যেই 2008-এর সময়টায় যেই ঘটনাগুলো ঘটেছে এবং তার উপর, তার পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, এটা আপনি অনস্বীকার্য। আপনি এটা যদি অস্বীকার করে আপনি যদি মনে করেন যে শুধু জুন, জুলাই, আগস্টের ওই বিপ্লবের মাধ্যমেই এই গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে একটু আমার কাছে মনে হয় যে চিন্তার একটু আপনি পিছিয়ে আছেন। এটা সত্য কথা, আপনি এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে তারাও, বিএনপি এখানে একটা বড় স্টেক হোল্ডার। তারা একটা লম্বা সময় এই জন্য প্রচেষ্টা চালিয়েছে, কষ্ট, ত্যাগ স্বীকার করেছে। আপনি যদি আসেন জামাতের কথায়, জামাতের এতগুলো তুখোর এবং কি বলবো যে এত দেশপ্রেমিক যারা ছিলেন, তাদেরকে হাসিনা একরকম তার ক্ষোভ ছাড়ার জন্য এই মিথ্যা যুদ্ধ অপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে শহীদ করলেন। তো আপনি খেয়াল করে দেখেন যে এই ঘটনা কিন্তু ঘটেছে। আপনি তাদের ত্যাগ আপনি অস্বীকার করতে পারবেন না। শিবিরের ছেলেরা বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, নাম প্রকাশ করতো না। কেন করতো না সেটারও তো একটা কারণ আছে। তো আপনি তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না কিন্তু, ঠিক আছে? এবং এটা বাস্তব। আপনি দেখেন যে আমাদের আরমান ভাই, ব্যারিস্টার আরমানের কথা বলছে, আরমান ভাই একটা লম্বা সময় গিয়েছে, তিনি যেই জায়গায় ছিলেন, তার যে মানসিক যে অবস্থা, সেটা কি ট্রমাটাইজ ছিল, কোন ঘুমের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন আপনি চিন্তা করেন। আপনি যাই বলেন, আমাদের সালাউদ্দিন সাহেব, তিনি কি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। আপনি বড় নেতৃত্বের জায়গাগুলো, এই ত্যাগগুলোকে যদি এখন মনে করেন যে ওগুলো আসলে সফল হয়নি, তাহলে আসলে ভুল। বরঞ্চ ওই জায়গাগুলো ধীরে 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 গিয়ে আপনি শেষমেশ, আমি আরেকটা ব্যাপার বলি যে নিরাপদ সড়ক আন্দোলন বলি, কিংবা নুরুল হক নূর সাহেবরা যখন আন্দোলন করেছে, প্রত্যেকটা জায়গায় আসলে প্রচেষ্টা ছিল জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলার, এবং তারা এটা বলেছেন এবং
সেই জায়গাগুলো ধীরে 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 বৃদ্ধি পেয়ে আজকের এই সফলতা বা এই যে 5ই আগস্ট, এই যে জুলাই গণঅভ্যুত্থান, তো আপনি কাউকে আসলে এখানে খাটো করার জায়গা নেই ভাই। আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব জেল, নিপীড়ন এবং মিথ্যা মামলা, তার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ কোনো কিছু বাদ রাখেনি হাসিনার সরকার। কেন? যাতে বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতি করতে না পারে। আলহামদুলিল্লাহ আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি, আমরা এগিয়ে যাচ্ছি, আল্লাহর রহমত। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং আমরা তারপরও প্রতিবাদ জানিয়ে এসছি দেখে আজকের এই বাংলাদেশ। আমরা একত্রিতভাবে একটা কালেকটিভ শক্তি। এখন এই পর্যায়ে এসে আপনি যদি বলেন যে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস বা জামাত, শিবির, কাউকে দেখান, এইটা আসলে আমার কাছে মনে হয় যে আপনার চারপাশে আরো কিছু স্পেশালিস্ট মানুষকে রাখতে পারেন, যারা আসলে অ্যানালাইজ করে আপনাকে বলতে পারবে যে আসলে কি ঘটেছে বা এটা কেন হয়েছে। আপনি এটা কি হচ্ছে স্লিপ অফ টাং কিনা সেটাও আমি জানি না, বাট এই ধরনের বিভক্তি এই মুহূর্তে ছড়ানো আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। আমাদের যারা হচ্ছে এনসিপির যেই নেতৃবৃন্দ আছেন, যাদেরকে আমরা সম্মুখ সারিতে দেখেছি, এর পেছনেও আরো অনেক মানুষ কাজ করেছেন যারা হয়তো সম্মুখে আর আসেনি। আপনি তাদের কাউকে খাটো করতে পারবেন না। সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালিয়েছে এবং একটা স্ট্র্যাটেজি ডেফিনেটলি ছিল যে চিহ্নিত মানুষগুলো তারা যদি সামনে যেত, এটা খুব একটা স্পষ্ট ব্যাপার ভাই। যদি এখানে মামুনুল হক সাহেব রাস্তায় নেমে উনি নিজে আন্দোলন করত, তাহলে এটাকে আরেকভাবে ট্যাগ দেওয়ার সুযোগ ছিল এবং সেই সময় তখন ওটা মানে এই যে আন্দোলনটা সফল হচ্ছে সেই জায়গাটা আসলে আর থাকতো না। আপনি বিএনপির বড় বড় যারা নেতা ছিল, এখন ভাই সব সময় যে সবকিছু সামনে থেকে করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি ওই পরিবেশ সৃষ্টি করবেন, আপনি চারপাশে কাজ চালিয়ে যাবেন, এটা একটা স্ট্র্যাটেজি ভাই। এই স্ট্র্যাটেজি আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা যেমন ধরেন ডিফেন্সে বিভিন্নভাবে আপনি আপনার শত্রু তাদের উপর কিন্তু আক্রমণ চালাবেন, তো সেইখানে আপনি বিভিন্ন প্রসেস অবলম্বন করবেন, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা কেন? এখন এটা মানে কি এই যে আপনি সম্মুখে আসেননি তার মানে হচ্ছে আপনি আসলে এটার সাথে ছিলেন না? না, বরঞ্চ এই পুরো বিষয়গুলো কালেকটিভলি একটা শক্তি সঞ্চার করে শেষমেশ জুলাই গণ অভ্যুত্থানের সৃষ্টি। সো এটা আপনাকে মানতে হবে। এই জায়গায় কোনো চিন্তার বিভক্তি বা দেশে কোনো এটার হচ্ছে ক্রেডিট নেওয়ার যে বিষয়গুলো, সেগুলো আসলে সামনেই আসা উচিত না। এই এবং অনেস্টলি বলতে গেলে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো তো আছে, এর পাশাপাশি সাধারণ মানুষ যার আসলে ভাই কিছুই নাই, এই কোটা আন্দোলনের সাথে প্রাইভেট ইউনিভার্সিটি কারো কোনো কিছু ছিল, সে প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ভাইরা নামে নাই মাঠে। এই যে মাদ্রাসার ছেলেরা ঝাঁকে ঝাঁকে নেমেছে আবাবিল বলে, তারা কি নামে নাই? তাদেরকে এই কোটার সাথে তাদের কোনো ধরনের ক্লোজ কানেকশন ছিল? এটাই হচ্ছে বাংলাদেশ। তো এই ধরনের বিভক্তি আমরা সৃষ্টি না করি। দেখেন আমরা এমনিই অনেক পিছিয়ে আছি। আপনি দেখেন আমাদের সমস্ত জায়গাগুলো, আপনি এডুকেশন বলেন, আপনি মেডিকেল সায়েন্স বলেন, আপনি ইনোভেশন বলেন, টেকনোলজি বলেন, আমরা অনেক পিছিয়ে আছি। বিজনেস ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব জায়গায়। এখনো যদি আমরা আগে একটা সময় ছিল 71 নিয়ে, এখন আমরা 24 নিয়ে, অবশ্যই এটা আমাদের ইতিহাস, আমরা এটাকে ধারণ করব, কিন্তু ক্রেডিট কে নিবে সেইটা নিয়ে বা এই যে বিভক্তি তৈরি করে যখন আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার কথা, আমাদের কাজ করার কথা, এবং স্পেশালি জুলাই চার্টার যেটা আছে সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত শক্তিগুলোকে একত্রিত হওয়ার কথা, তখন যদি আমরা এই ধরনের বিভক্তি সৃষ্টি করি, এটা আসলে একটা রাজনৈতিক অপরিপক্কতা। আমার মনে হয় যে আপনি এই জায়গা থেকে সরে আসবেন এবং আপনার আশপাশে যারা নেতৃস্থানীয় আছেন তারাও এই বিষয়গুলোকে বুঝবেন। তো যখন আমাদের আসলে সবার একত্রিত হওয়ার কথা জুলাইয়ের শক্তিগুলোকে নিয়ে এবং জুলাইয়ের যে জুলাই চার্টার সেটা বাস্তবায়নে এতগুলো শহীদ প্রাণ দিল তাদের জন্য, তো তখন আমরা যদি বিভক্তি ছড়াই তাহলে আমাদের দেশ আসলে আর এগোতে পারবে না। আমি আশা করবো ইনশাল্লাহ আপনি এই ব্যাপারটা বুঝবেন এবং সামনের দিনগুলোতে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আপনিও ভূমিকা রাখবেন। অসংখ্য ধন্যবাদ।